আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও। আজকে আমরা তেমন বোর্ডে কিছু করাবো না, জাস্ট কয়েকটা পয়েন্ট আলোচনা করব, বিভিন্ন পয়েন্টে ব্যাখ্যা দিব। তো আজকে ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, তোমরা ভিডিওগুলো ভালো লাগলে আমার লাইক করে দিবে একটা, এবং একটা সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন আছো আর কি, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা। আর ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবা, ঠিক আছে? আমার চ্যানেলে গিয়ে চেক করলে তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আমি এখন যেগুলো করাবো সেগুলো একটু তোমরা নোট ডাউন করে নিবা, ঠিক আছে? ফার্স্টে আসবো কি, অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্ম পর্যায়। তো পর্যায়ের মধ্যে কয়টা টপিক আছে দেখি, 1 2 3 4টা টপিক আছে। 4টা টপিক আছে, সেগুলো আমি একটু দেখি। ফার্স্ট আসবে কি, উৎপাদন। এরপর আসবে কি, বিনিময়। আচ্ছা, ফার্স্ট উৎপাদন নিয়ে আমরা আলোচনা করি। উৎপাদন, মানুষ কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। ঠিক আছে, বুঝতে পেরেছি? মানুষ কারিগরি জ্ঞান মানে যেটা পড়ালেখা করে বা প্র্যাকটিক্যাল করে যে জ্ঞানটা অর্জন করে, যে নলেজটা অর্জন করে, এবং তাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, তাদের বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে, প্রাকৃতিক সাহায্য ছাড়া আমরা উৎপাদন করতে পারবো না। আমাদের র মেটেরিয়ালস লাগবে, আমাদের কাঁচামাল লাগবে, সেগুলো কোথায় পাবো? আমরা প্রকৃতিতে পাবো, ঠিক আছে? তো প্রাকৃতিক সম্পদের সাহায্যে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে, ঠিক আছে? এটা হচ্ছে কি, উৎপাদন। এরপর আসতেছে কি, বিনিময়। এরপর টপিক হচ্ছে কি, বিনিময়। বিনিময় বলতে নির্দিষ্ট পরিমাণ দুইটি দ্রব্য বা সেবার মালিকানা পরস্পরের মধ্যে নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর করাকে বোঝায়। বিনিময় মানে কি, দিয়ে দেওয়া। আমার থেকে আরেকজনকে আমি হস্তান্তর করছি, সেটা হচ্ছে কি বিনিময়। সেটা মালিকানা হতে পারে, সেটা দ্রব্য হতে পারে। বিনিময় বলতে নির্দিষ্ট পরিমাণ দুইটি দ্রব্য বা সেবার মালিকানা পরস্পরের মধ্যে নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর করাকে বোঝায়। আচ্ছা, এরপর টপিক হচ্ছে কি, বন্টন। আচ্ছা দেখো, বন্টন মানে কি, উৎপাদনে যেসব উপকরণ অবদান রাখে, যেমন ভূমি, শ্রম ও মূলধন ও সংগঠন, তাদেরকে তাদের প্রাপ্য অংশ পরিশোধ করার প্রক্রিয়াকে বন্টন বলে। দেখো, উৎপাদনে 4টা জিনিস উপকরণ আমাদের অবদান রাখে, সেটা হচ্ছে কি ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তো দেখো, ভূমি, তো এইসব উপাদানগুলো বা উপকরণগুলোর প্রাপ্য অংশ তাদেরকে পরিশোধ করার প্রক্রিয়াকে কি বলে? বন্টন বলে। তো ভূমি কি পাবে, মানে ওর প্রাপ্য অংশটা কি? খাজনা। শ্রমের প্রাপ্য অংশ কি? সেটা হচ্ছে কি মজুরি। আর মূলধনের প্রাপ্য অংশ কি? মুনাফা। মূলধনের হচ্ছে কি সুদ, আর সংগঠনের হচ্ছে কি মুনাফা। আচ্ছা, এরপর টপিক হচ্ছে কি, ভোগ। মানে কি, ভোগ। তো ভোগের ক্ষেত্রে দেখো, উপযোগের সৃষ্টি হলো উৎপাদন, ভোগ। উপযোগের সৃষ্টি হলো উৎপাদন, আর ভোগ হচ্ছে কি ব্যবহারের মাধ্যমে সেই উপযোগের নিঃশেষ। উৎপাদন মানে কি আমরা জানি, উপযোগের সৃষ্টি, আর ভোগ মানে কি তার উল্টা, উপযোগের নিঃশেষ। আচ্ছা, এরপরে টপিক হচ্ছে কি, অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা দেখো, প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তোমরা এটা লিখে ফেলো ডেফিনেশনটা। প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে
অর্থনৈতিক ব্যবস্থা বলে। এরপরে দেখো অর্থনৈতিক ব্যবস্থা, আমরা এখন ডেফিনেশন দেখছিলাম, এখন অর্থনৈতিক ব্যবস্থা কয় প্রকার সেটা দেখবো। চার প্রকারের মধ্যে কি কি? ফার্স্টে আসবে কি? ধনতান্ত্রিক, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপর হচ্ছে কি নির্দেশমূলক, এরপর হচ্ছে কি মিশ্র, এরপর হচ্ছে কি ইসলামী। তো ফার্স্টে আসবে কি ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে? দেখো, যে অর্থ ব্যবস্থায় উৎপাদক উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতি রেখে, মানে বাদ দিয়ে আর কি, সরকারি হস্তক্ষেপ বাদ দিয়ে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। আমি আবার বলতেছি, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ নেই, যেখানে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। আচ্ছা, এরপর নির্দেশমূলক। নির্দেশমূলক হচ্ছে কি? যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি হস্তক্ষেপ বিদ্যমান এবং যেখানে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত করা যায় না, তাকে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলে। বা যে অর্থ ব্যবস্থায় উৎপাদন উপকরণগুলোর উপর সরকারি হস্তক্ষেপ বিদ্যমান এবং যেখানে নির্দিষ্ট দামের ভিত্তিতে দ্রব্য ক্রয় বিক্রয় করতে হয়, তাকে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলে। যে কোনো দুইটা লিখতে পারো, আমি ফার্স্টে যেটা বলছি সেটাও লিখতে পারো, বা এখন যেটা বলছি তোমাদের ইচ্ছা। এরপর হচ্ছে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র ক্ষেত্রে কি? মিশ্র হচ্ছে কি? যেখানে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি পাশাপাশি ব্যক্তি মালিকানাও বিদ্যমান, তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। পাশাপাশি এই অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দান ব্যবস্থা বিদ্যমান এবং যে হচ্ছে কি ইসলামী। আচ্ছা, ইসলামীটা আমি একটু পরে আসি, ডেফিনেশনটা আমি ভিন্ন রকম, তো এই জন্য আমি একটা তালিকা দেখাবো। তালিকাটা হচ্ছে কি, এই যে চারটা আমি কথা বলছি না, ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র আর ইসলামী, এই সব চারটা অর্থনৈতিক ব্যবস্থার আমি এখন বৈশিষ্ট্যগুলো দেখবো। সবগুলো একদম সিরিয়ালি পাঁচটা করে দেখাবো তালিকার মধ্যে। তো তোমরা একটু মন দিয়ে দেখো, এগুলো বইয়ের মধ্যে পাবে না তালিকাগুলো, আমি সেখান থেকে খুঁজে খুঁজে বের করে লিখছি, হয়তো বা অনেক বইয়ে পাবা। আচ্ছা দেখো, ধনতান্ত্রিকের ফার্স্ট হচ্ছে কি পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। পুঁজিপতি মানে কি? যাদের টাকা পয়সা আছে আর কি, যারা বড় বড় ব্যবসায়ী, এদের মূলধন আছে। পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। এরপর দেখো নির্দেশমূলক শ্রেণী শোষণ অনুপস্থিত। শ্রেণী শোষণ লেখাগুলো ছোট মনে হলে তোমরা একটু জুম করে দেখে নিয়ে কষ্ট করে, ঠিক আছে?
আচ্ছা, মিশ্র ক্ষেত্রে দেখো, মিশ্রতে হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের, মানে সরকারিও আছে বেসরকারি খাতও আছে, বিদ্যমান। এবার লাস্ট হচ্ছে কি ইসলামী, সেখানে থাকবে কি ইসলামী শরীয়ত। ওকে, এরপরে নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে কি ধনতান্ত্রিকে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। উপকরণের ব্যক্তি মালিকানা নেই। এরপরে দেখো সরকারি বেসরকারি বিনিময়। ওকে, এরপরে ইসলামীতে দেখো হালাল ও হারামের বিধান। এরপরে এখানে হচ্ছে কি সম্পদের ব্যক্তি মালিকানা, ব্যক্তি মালিকানা। এটা হচ্ছে কি ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য উৎপাদিত হয় না, ব্যক্তিগত মুনাফার আশায় পণ্য উৎপাদিত হয় না। এরপরে এটা হচ্ছে কি সম্পদের মালিকানা। সম্পদের মালিকানা মানে এটা হচ্ছে তোমার সরকারি বেসরকারি আর কি। এরপরে দেখো এটার মধ্যে কি সম্পদের মালিকানা, ইসলামের সম্পদের মালিকানা কে? আল্লাহ তাআলা একমাত্র মালিক। ওকে, 4 নম্বর ভোক্তার সার্বভৌমত্ব, মোস্ট ইম্পর্টেন্ট। হচ্ছে কি অবাধ প্রতিযোগিতার অনুপস্থিত, এটাও ইম্পর্টেন্ট। হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা হচ্ছে কি 4 নম্বরে সুদ ঘুষ ও মজুতদারি রহিতকরণ। মজুতদারি মানে কি? মজুতদারি মানে হচ্ছে কি না হলে সম্পদ আটকে রাখা বা পণ্য আটকে রাখা, মানে অবৈধভাবে পণ্য আটকে রাখা। ঠিক আছে, তোমরা একটু পজ করে লিখে নাও কষ্ট করে। এটা তোমাদের অনেক ইফেক্ট আর বেনিফিট পাবা, এই শর্টের মাধ্যমে অনেক বেনিফিট পাবা। তোমরা এগুলা ইউজ করে পরীক্ষা খাতে লিখতে পারবা, তোমরা ইজিলি নাম্বার পাবা। সবগুলো এখানে টপিক যেগুলো লিখছি সবগুলো ইম্পর্টেন্ট টপিক, সবগুলা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আর কি। এরপর লাস্ট টাইম দেখাচ্ছি, হয়তো ভাই উপরে মুছে দিচ্ছি আমি, তো লিখে শেষ করে যাচ্ছি।
এরপরে দেখো 5 নাম্বার লাস্ট বৈশিষ্ট্য। এটা হচ্ছে কি অবাধ প্রতিযোগিতা, ইম্পর্টেন্ট পয়েন্টটা। এরপরে হচ্ছে কি মুদ্রাস্ফীতির ওপর ইম্পর্টেন্ট টপিকটা। এরপরে এটা হচ্ছে কি সম্পদের বন্টন। ঠিক আছে, তাহলে আসি ক্লাস করি আর লম্বা না করি। তাহলে এই পার্টের মাধ্যমে আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের টপিকগুলো শেষ হলো। আমরা নেক্সট চ্যাপ্টারে যাব ইনশাল্লাহ, দ্বিতীয় অধ্যায়। এটা অনেক বড়, তোমরা জানো তোমাদের বই সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা। আজকে ক্লাস এতটুকু। আর ক্লাস শেষ করার আগে বলে দিই, একটা লাইক যেন হয়ে যায় আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা আমার ভিডিওগুলো। তাহলে আজকে ক্লাস শেষ করে দিই। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো।